ছিল সেটা করেছে। আজকের দিনে আবার ধর্ম বলতে গেলেও ভয় লাগে। সারাক্ষণ আমাকে যেন হিন্দু বলে দাগিয়ে দেবার চেষ্টা, আর নাজির হোসেন মন্ডলকে মুসলমান বলে দাগিয়ে দেবার চেষ্টা। কিন্তু ধর্ম তো শুধু হিন্দু, মুসলিম, শিখ, ইসাই এটা হয় না। আমরা যখন বলি অ্যাসিডের ধর্ম কি, ক্ষারের ধর্ম কি বলি তো, যারা মাধ্যমিকে পাস করলেন বা যারা পাস করতে পারেনি তারাও ধর্ম বলতে আমরা তার গুণাগুণ, দোষ, গুণ, বৈশিষ্ট্যকে বুঝি। তাহলে আমাদেরকে বই শেখাচ্ছে ধর্ম মানে গুণ, ধর্ম মানে বৈশিষ্ট্য, ধর্ম মানে ত্রুটি, বিচ্যুতি, পজিটিভ, নেগেটিভ সব। কারা শেখাতে চাইছে ধর্ম মানে সেটা নয়, ধর্ম মানে শুধু হিন্দু, শুধু মুসলিম। তাহলে যারা ক্লাসে পড়ছি, পাঠ্য বইয়ে, সিলেবাসে যেটা পড়ছি সেটা মানতে পারছি কিনা, যেটা পড়ছি সেটা বলতে পারছি কিনা, যেটা শেখাচ্ছে সেই শেখা দিয়ে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার সাহস করতে পারছি কিনা। স্কুল তো তাই শেখায়, লেখাপড়া তো তাই শেখায়। তাহলে আজকে যারা কৃতি হলেন, যারা গলায় মেডেল করলেন, সেই মেডেলে ক্ষুদিরামের ছবি আঁকা আছে। যারা ওই স্মারকটা নিয়ে গেলেন সেখানেও ক্ষুদিরামের ছবি দেওয়া আছে। দেওয়া তো খুব সহজেই যায়, বহন করা, রক্ষা করাটা খুব কঠিন কাজ। তাই আগামী প্রজন্মের কাছে ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আমাদের আবেদন, এই ধারাকে, ঐতিহ্যকে বহন করে নিয়ে যাওয়ার মতন শক্তি সঞ্চয় করো আর নিজেদের মধ্যে শক্তিকে জাগিয়ে রাখো। এটাই সবথেকে বড় কাজ আজকে। ক্ষুদিরাম বোস তোমার আমার বাড়ির মতোই ছিল, গরিব পরিবার, অনাহারে থেকেছে। তার আগের অনেকগুলো ভাই বোন মারা যাচ্ছিল। প্রথা, রীতিনীতি, কুসংস্কার, গোঁড়ামি। কিন্তু তখন তো 5G ছিল না, 4G ছিল না, আইফোন ছিল না। তার লাগানো ফোন বাদ দিন, মোবাইলের বোতাম বাদ দিন, এখন তো পকেটে মোবাইল থাকবে, ঘড়ি বলে দেবে কার ফোন এসছে, তাই তো? স্মার্ট ওয়াচ। সারাদিনে আমি কপা হাঁটলাম, ঘড়ি বলে দেবে। একসময় কিন্তু ঘড়ি মোবাইলকে, মানে মোবাইল ঘড়িকে হারিয়ে দিয়েছিল। আমরা ঘড়ি পড়ছিলাম না, যে মোবাইলে সব কাজ হয়ে যায়, ঘড়ি পরবো না। এখন ঘড়ি একটু তাগড়া হয়ে, শক্তিশালী হয়ে এসেছে, বলেছে এবারে সমানে সমানে লড়াই হবে, আমি তোমাকে পিছনে ফেলে দিচ্ছি। এটাই বিজ্ঞানের নিয়ম, এটাই সমাজের নিয়ম, এটাই মগজের নিয়ম। ঘড়ি নিজে নিজে উৎপত্তি হয়নি, আর আজকে স্মার্ট ওয়াচও না, কানে ব্লুটুথও না। এ মানুষের মগজ তৈরি করেছে, মানে মানুষের মগজ ভাবতে জানে, মানুষের মগজ উন্নত করতে জানে, মানুষের মগজ সার্বিক উন্নয়নের কথা বলে। তাই যিনি ঘড়ি তৈরি করেছিলেন, যিনি মোবাইল তৈরি করেছিলেন, যিনি স্মার্ট ওয়াচ তৈরি করেছেন, তিনি একটা স্মার্ট ওয়াচ তৈরি করে নিজের জন্য রেখে দেন, তিনি সবার জন্য করেছেন। আপনি বলতে পারেন এর পিছনে তার পদ্ধতি, তার নীতি, তার তৈরি করা, তার রয়্যালটি, তার বুদ্ধির দাম, এসব হতে পারে। কিন্তু বেসিক সেন্স এই হলো যে আমি যা তৈরি করছি সেটা আমি ছড়িয়ে দিচ্ছি। স্কুলে তো ওই জন্যই ইউনিফর্ম, স্কুলে তো ওই জন্যই টেবিল চেয়ার এক, স্কুলে তো ওই জন্যই মিড ডে মিলের খাবার এক। কারো বাড়িতে মার্সিডিজ আছে তো সে 2000 টাকার কাপড় পরে স্কুল টেবিল চেয়ারে বসে না, আর যার বাড়িতে খাবার দেবারও দুবেলার সামর্থ্য নেই সেও ইউনিফর্ম নিয়ে আসে। কেন?
কারণ স্কুল শেখায়, শিক্ষা শেখায় যে তুমি আর লাস্ট বেঞ্চের কর্নারে যে বসে আছে তোমরা দুজন সমান। তোমাকে আমি যা শেখাচ্ছি তোমাকে আমি আলাদা করে বলছি না, তোমাকেও বলছি ওকেও বলছি। তাই স্কুল ইউনিফর্ম। তাহলে সবার জন্য শিক্ষা। আমাদের লিখেছে না, এখানে একটা বোর্ড আছে, কোথায় আমি দেখলাম, সবার জন্য শিক্ষা চাই, শিক্ষা শেষে কাজ চাই। সবার চাই। সবাই যদি একসাথে উন্নত হতে না পারি তাহলে একা একটা মানুষ আদিম যুগে জন্তু জানোয়ারদের কাছে বেঁচে থাকতে পারতো না। সবাই মিলে একসাথে বেঁচে থাকে আর অভিযোজনের মাধ্যমে, বাস্তুতন্ত্রের মাধ্যমে, যোগ্যতমের উদ্বর্তনের মাধ্যমে, জীবন জীবিকার লড়াইয়ে আমার থেকে দুর্বলকে হারিয়ে আমাকে বেঁচে থাকতে হয়, কারণ আমার মগজটা উন্নত। যে যেমন পেরেছে সে তেমনি আছে। বিজ্ঞান, সভ্যতা, বিকাশ এইভাবেই নিজের উন্নতি ঘটায়। তাহলে একটা বয়স, একটা সময় ঠিক করে। ক্ষুদিরাম যে সময় ছিলেন সে সময় ওটাই সমাজের সামাজিক রীতিনীতি ছিলেন। তাই তো বর্দি তাকে কিনে নিয়েছিলেন খুদের বিনিময়ে। তাই তো ক্ষুদিরাম বসু নাম। ক্ষুদিরাম ছোট থেকে ঠিক করেছিল নাকি যে আমি কিংসফোর্ডকে হত্যা করতে যাব? প্রফুল্ল চাকিরা তো এর আগে কিংসফোর্ডকে হত্যা করার জন্য অনেকবার ওই এলাকায় চরকি কেটেছে, অন্যদেরকে নিয়ে প্ল্যান করেছিল। সেই এলাকায় কি ক্ষুদিরাম একা ছিল? না। তার আগে তো 15 বছরের আরেকটা ছেলে ছিল, অশোক বা তপন নাম, ঘোষ টাইটেল। সেই ছেলেটাও ব্রিটিশ শাসকের অত্যাচারের বিরুদ্ধে এবং ব্রিটিশ শাসকের সাথে কিছু আমাদের দেশের, আমাদের মাটির কিছু মানুষ তাদের সাথে যুক্ত থেকেও আমাদের উপরে শোষণ এবং লুটকে কায়েম করার জন্য, ওদের হাত শক্ত করার জন্য থাকতো। চিরকাল থাকে, এখনো আছে। এই অত্যাচারের বিরুদ্ধে ওই ছেলেটা লিফলেট বিলি করত, প্রচারপত্র। সেই ছেলেটাকে ধরে নিয়ে গিয়ে জেলখানার উঠোনে সারা দিন ধরে চাপকে চাপকে 15 বছরের ছেলেটাকে খুন করে ফেলেছিল অত্যাচারী কিংসফোর্ড। এটা একটা ঘটনা অত্যাচারের। এরকম অসংখ্য অত্যাচার। তার বিরুদ্ধে অগ্নিযুগের বীর বিপ্লবীরা, এরকম একটা গুপ্ত সমিতি নয়, এরকম অসংখ্য গুপ্ত সমিতি, ছাত্ররা, যুবরা, সাধারণ মানুষ যে যেখানে পেরেছে অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। বিরসা মুন্ডা, সিধু কানু, তিতুমির, এরা কেউ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে লন্ডনে যে মহারানী মহারাজা আছে তার বিরুদ্ধে লড়াই করতে যাননি। নিজের এলাকায় যে জমিদার, নিজের এলাকায় যে জোরদার, নিজের এলাকায় যিনি থানার বড়বাবু, আমার যিনি জমিদার, এখানে যে ব্রিটিশ শাসক, তার বিরুদ্ধে লড়াই করেছেন। সব লড়াইগুলো এক জায়গায় এসেছে। এই লড়াই করতে গিয়েই মানুষ খুঁজতে হয়, লোক খুঁজতে হয়। আমরাও খুঁজে যাচ্ছি, ডিওয়াইএফআই, এসএফআই খুঁজে যাচ্ছে। এই খুঁজতে গিয়ে দেখলো যেরকম আরো একটা ছেলে আছে, যে ছেলেটা এই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে চায় আর যে লড়াইয়ে কোনো আপোষ নেই। আমরা বিক্ষোভ কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচির ডাক দিই। আমাদেরকে একজন একটা বাচ্চা ছেলে বলল যে দিদি, প্রতিবাদ কখনো কর্মসূচি হয় না, বিক্ষোভ কখনো কর্মসূচি হয় না। দ্রোহকালের বিপ্লব বিপ্লবী হয়, আর বিদ্রোহী হয়, আর প্রতিবাদ হয়, বিক্ষোভী হয়। যখন কর্মসূচি হয়ে যায় তখন সেটা আর বিপ্লব আর প্রতিবাদ আর বিক্ষোভ হয় না। ছকে কাজ হয় না, ছক ভাঙতে হয়। শিখছি প্রতিদিন। এরকম শিখতে গিয়েই একদিন ওই বাচ্চা ছেলে ক্ষুদিরামকে পেল। ক্ষুদিরামকে নিয়ে গিয়ে রাস্তাঘাট ঘুরলো,
কিংসফোর্ড কোথায় বেরোয়, কোথায় গাড়ি চড়ে, কোথায় নামে, কটায় গাড়িটা বের হয়। খুন করলো, বোমা নিক্ষেপ করলো, মরল না। দল ঠিক করে দিয়েছিল ক্ষুদিরামকে, প্রফুল্ল চাকিকে ওই গাড়িটাতেই বোমা ফেলতে হবে। প্রফুল্ল চাকি ক্ষুদিরামের কাছে ওই একটাই কাজ ছিল যে গাড়িটাতেই বোমা ফেলতে হবে। সেখানে কিংসফোর্ড আছে না অন্য কেউ বউ বাচ্চা নিয়ে আছে দেখেনি। তাই নির্দিষ্ট সময়ের যেটা কাজ হয়, যেমন ওদের কাজ এখন লেখাপড়া করা, সেখানে কোনো রকম সেটিং চলবে না, কোনো রকম আলসেমি চলবে না, কোনো রকম শিথিলতা চলবে না। সেরকম এসএফআই ডিওয়াইএফআই এর কাজ হলো যে কাজটা করতে দিয়েছে সেই কাজটাই করতে হবে। সাধারণ মানুষ যারা এসএফআই ডিওয়াইএফআই নেই, আমাদের বাড়ির গার্জেনরা, এখন আপনাদের কাজ হলো যে ঝড় পশ্চিমবঙ্গে চলছে সেই ঝড়ের সাথে রাস্তায় এসে দাঁড়াতে এবং আমাদের পিঠ শক্ত করার জন্য আমাদের পিঠে আলতো করে একটু হাত রাখার। আপনি যদি ড্রয়িং রুমে বসে বলেন না তোমরা লড়ে যাও আর ফোনে যদি বাহবা দেন, আমি বলবো আপনিও আপনার কাজ থেকে সরে যাচ্ছেন, রাস্তায় দাঁড়ান। ক্ষুদিরাম পাল্টেও দেখেন, প্রফুল্ল চাকি পাল্টেও জিজ্ঞেস করেন যে কার উপরে বোমা ফেললাম। ধরতে গেল দূরে, প্রফুল্ল চাকি ধরা দিল না, নিজের পিস্তলে নিজেকেই গুলি করে নিল। ক্ষুদিরাম ধরা পড়ে গেল, বিচার হলো, ফাঁসি হলো। বোমা কোথা থেকে এলো? বোমা কারা তৈরি করেছিল? নরেন গোসাই, সত্যেন্দ্রনাথ, কানাইলাল দত্ত, এরা। ওদেরও জেল হলো। নরেন গোসাই বলল আমি রাজসাক্ষী হয়ে যাব। ক্ষুদিরাম মানে ক্ষুদিরাম নয়, ক্ষুদিরাম মানে প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম মানে তপনই অশোক ঘোষ, ক্ষুদিরাম মানে নরেন দত্ত, ক্ষুদিরাম নরেন গোসাই, ক্ষুদিরাম মানে কানাইলাল দত্ত, ক্ষুদিরাম মানে সত্যেন্দ্রনাথ। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পূর্ণাঙ্গ নয়। অসংখ্য বীর বিপ্লবীদের নাম আমরা জানি না, নেই ইতিহাসে লেখা। একটা ক্ষুদিরাম, একটা নেতাজি, একটা ভগৎ সিং, একটা চন্দ্রশেখর আজাদকে জানি। এরকম অসংখ্য চন্দ্রশেখর আজাদরা ছিলেন বলে একটা চন্দ্রশেখর আজাদ। তাই ব্যক্তিকে, হ্যাঁ, যারা শহীদ হয়েছেন, প্রাণ দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, নিশ্চিতভাবে তাদেরকে উদাহরণ হিসাবে তৈরি করে সামনে রেখে আমাকে উৎসাহিত হতে হবে, ওদেরকে উৎসাহিত করতে হবে। কিন্তু বেঁচে আছে, কাজ করছে মীনাক্ষী মুখার্জি, লাল সেলাম, আরে কাল মীনাক্ষী ঠিকঠাক বেঁচে না, কে গ্যারেন্টি নিতে পারে? মাথা খারাপ হবে না, কে গ্যারেন্টি নিতে পারে? আমার সংগঠনের এত প্রিয় স্লোগান, কারো শেষ না দেখে তাকে দেব না। এটা অন্যদের জন্য তোলা থাক, যেদিন শেষ অব্দি যে বামপন্থী থাকবে তার জন্য। এদের সবার জেল হলো। নরেন গোসাই বললো আমি রাজসাক্ষী হয়ে যাব। কেন না, তারা বোমা বাঁধতে শেখাচ্ছে, কারা এই কনস্পিরেসি করেছিল আমি তাদেরকে ধরিয়ে দেব। কানাইলাল দত্ত বললো এত সহজ নয়। ক্ষুদিরামের দায়িত্ব ছিল বোমাটা ফেলার, আমাদের দায়িত্ব ছিল বোমাটা তৈরি করে দেওয়ার, কারো দায়িত্ব ছিল বোমাটা ওদের হাতে পৌঁছে দেওয়ার। এটা একা কারো লড়াই নয়, এটা সবার লড়াই। নরেন গোসাইকে জেলের ভেতরে, তাকে হসপিটালে নিয়ে গেল, সেই হসপিটালে সেও ভর্তি হয়ে গেল কানাইলাল দত্ত, গিয়ে ওখানে পিস্তলে করে গুলি করে দিল। কানাইলাল দত্তের ডবল মার্ডার কেসের বিচার শুরু হলো। বিচারক জিজ্ঞেস করছে তুমি বন্দুক কোথায় পেলে? জেলের ভেতর। ইংরেজিতে বলে স্পিরিট অফ ক্ষুদিরাম, বাংলায় বলল ক্ষুদিরামের আত্মা আমাকে পিস্তল জোগাড় করে দিয়েছে। আত্মা না, স্পিরিটটা জোগাড় করে দিয়েছে। যে স্পিরিটে হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় নেওয়া যায়, সেই স্পিরিটেই জেলের ভেতরেও লড়াই করা যায় যদি সদিচ্ছা থাকে। সেই সদিচ্ছাকে ওনারা দেখিয়েছিলেন। বিশ্বাসঘাতকরা চিরকাল থাকে। নরেন গোসাইও ছিল, মির্জাফরও ছিল, সাভারকারও ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে পলাশীর প্রান্তরে যুদ্ধ হচ্ছে, মির্জাফর হারিয়ে দিল বাংলাকে। নরেন গোসাই এদেরকে ধরিয়ে দেওয়ার জন্য রাজসাক্ষী হয়ে গেল।
আর লড়াই করতে গিয়ে বীর বিপ্লবী সাভারকার আরএসএস এর হাফ প্যান্ট পরে দেশের জাতীয় পতাকাকে পুড়িয়ে দেবার জন্য, সংবিধানের জায়গায় মনুবাদকে জায়গা করে দেবার জন্য নাগপুর থেকে ট্রেনিং নিয়ে এসে এ বলল যে না আমার জেল হয়ে যাচ্ছে, ব্রিটিশের পায়ে নিজের মাথাটা ঠেকিয়ে বলল মুচলেখা লিখে দিচ্ছি, যতদিন বাঁচবো এই সরকারকে টিকিয়ে রাখার জন্য আপসহীন আপনাদেরকে সহযোগিতা করে যাব, দেশের বিরুদ্ধে কাজ করব। আজ এরা বলবে আমরা দেশদ্রোহী আর ওরা দেশভক্ত। একা যেমন স্বাধীনতার আন্দোলনও করা যায় না, एका सेरकम दुर्नीतियों करा जाए ना। आज वही लोग हम लोगों को आज ये सिखलाना चाहते हैं कि पार्टी ऑफिस से और अपने आप से भाजपा वाले नेता आज तिरंगा ये लोग बेचेगा और घरे छादे तिरंगा टांगाबे। अरे दिल्ली के शुधुमात्र मुसलमान बोले জাহাঙ্গীরপুরীতে তুমি একাধিক ঘর বুলডোজারে উড়িয়ে দিতে চাইছিলে, ঘরই নেই তো তিরঙ্গা টাঙাবো কি করে? আমাদের কাছে দেশ মানে দেশের এক টুকরো ভূখণ্ড নয়, আমাদের কাছে দেশ মানে দেশবাসী। তাহলে নেতা, তাই তো নেতাজি নেতা, ক্ষুদিরাম নেতা নেতৃত্ব দেয়, বাকিদেরকে সংগঠিত করে, অন্যদেরকে উৎসাহিত করে। এবার আমাদেরকে প্রেস জিজ্ঞেস করছে বীরভূমের নেতা আজকে অ্যারেস্ট হয়ে গেছে। বললাম যে ও যে বীরভূমের নেতা এটা আপনাকে কে বললো? এখানে ও তো নেতা, মানে একটু গ্রামে যদি যাওয়ার সাহস আছে এই প্রেস মিডিয়ার, ওরা একটু গ্রামে গিয়ে ওই তৃণমূলের নেতা ওই গরু চোরটা যদি পাড়াতে যায় গিয়ে বলে যে কে নেতা, ওদের মুখে গরম জল ঢেলে দেবে এলাকার মানুষ। আমি দায়িত্ব নিয়ে বলছি, মিডিয়ার হিম্মত নেই বাড়ি বাড়ি গিয়ে এই নেতার নামে জিজ্ঞেস করার। মিডিয়া ওখানে ব্যান্ড আছে অনুব্রতর গ্রামে। তাহলে নেতার সিরিয়ালটা দেখে নিই একবার আমরা। চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, আশফাকুল্লাহ খান, নেতাজি, ভগৎ সিং, ক্ষুদিরাম বোস, ফিরাদ ববি আখির, অনুব্রত মন্ডল। এরা নেতা, এরা শেখাবে। দুর্নীতি একা করা যায় না। কে নকুল দানা বিলোলো, কে বাতাসা দিল, কে গুড় বাতাসা দিচ্ছে, কে জল দিচ্ছে, কে চড়াম চড়াম ঢাক বাজাচ্ছে, এ দিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলে দিতে চাইছে দেশের সরকার, রাজ্যের সরকার। তার বিরুদ্ধে কথা বলা যাবে না। এটা খিল্লি করার সময় নয়, এটা হালকা হাসি মজাকে উড়িয়ে দেওয়ার সময় নয়। গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি আমি, আপনি, আমার বাড়ির বাচ্চা, আপনার বাড়ির বাচ্চা। ট্যাক্সের পয়সা আমার, ভোট দেওয়ার অধিকারী আমি, ভোট দিয়েছি, সরকার নির্বাচিত করেছি। সরকার ভুল করলে সরকারকে টেনে হিড় হিড় করে নামাতে হবে, কারণ এই দেশ আমার, এই রাজ্য আমার, এই শিক্ষা আমার। সংবিধান দিয়েছে আমাদেরকে এই ক্ষমতা। এবারে আমার কতটা ক্ষমতা আছে সেটা তো আমাকেই জাজ করতে হবে। আর আমার ক্ষমতা মানে আমার ক্ষমতা নয়, আমার ক্ষমতা মানে ব্যক্তিগত ক্ষমতা নয়, আমার ক্ষমতা মানে সাধারণ মানুষের ক্ষমতা। তাই আজকে যারা প্রশাসনকে পকেটে ঢুকিয়ে রাখতে চেয়েছিল, বলেছিল কবজি কেটে দেব, যারা একের পর এক মায়ের কোল শূন্য করেছে, যারা একের পর এক চুরিতে নিজেদেরকে সিদ্ধহস্ত করেছে, আর তাদেরকে প্রশাসন বাঁচানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে যে কেসটার মাথায় একটু অক্সিজেন কম যায়, যেখানে খুশি অক্সিজেন কম যাক, জেলে বরাত খোলা আছে, পূর্ণ অক্সিজেন ওখানে সেফ থাকবে, আমাদের সংশোধনাগার ওখানে কোনো অসুবিধা হবে না, থাক ওখানে। তাই আজ সিদ্ধান্ত নেবার পালা। ক্ষুদিরাম বসুর শহীদ দিবস পালন করছি। শহীদ দিবস, মাস্টারদার নখগুলো উপড়ে ফেলেছিল, স্বাধীনতা সংগ্রামীদের হাতুড়ি দিয়ে হাত পা ভেঙে ফেলেছিল।
ব্রিটিশদের কাছে আমার বন্ধুদের কথা, আমার বিপ্লবী সমিতির কথা আমি বলে যাতে না দিতে পারি, অত্যাচারে আমি কাবু না হয়ে যেতে পারি। বীর বিপ্লবীরা নিজেদের জীব নিজেরা কেটে ফেলেছে নিজেদের দাঁত দিয়ে। লড়াই মানে লড়াই হয়, জেল মানে জেলই হয়, মার মানে মারই হয়, কষ্ট মানে কষ্টই হয়। জলকে সবসময় জলে নেমেই দেখতে হয়, পুকুরের পাড়ে বসে ঢেউ গুনে জলকে জানা যায় না। তাই লড়াই করতে গেলে গ্রিন কার্পেট বিছিয়ে গোলাপ ফুল হাতে নিয়ে কেউ অপেক্ষা করে নেই। লড়াই করতে গেলে পিঠ শক্ত করে, মাজা টান টান করে, মগজ পরিষ্কার রেখে লড়াই করতে হবে। আর সেই লড়াইয়ে কষ্ট আছে, সেই লড়াইয়ে ত্যাগ আছে, আর সেই কষ্টের, সেই লড়াইয়ের, সেই ত্যাগের লড়াইয়ে রানাঘাটের এখানকার লোকাল কমিটির এসএফআই ডিওয়াইএফআই নেতৃত্বে এই এলাকার সাধারণ মানুষ আমাদের সাথে পথ চলবে এই আশা আমরা রাখি। কারণ সরকার সরকারি এবং রাষ্ট্রীয়ভাবে সরকারি মদতে মানুষের অধিকার, প্রতিবাদের ভাষা, বিরুদ্ধতা, মানুষের কর্তব্য, অধিকার সবকে বুলডোজারে পিষে দিতে চাইছে। তাই তো ওরা সুদীপ্তকেও খুন করে দেয়, মইদুলকেও খুন করে দেয়। আরে এরা তো তাও মিছিলে গেছিল, আনিসকে তো বাড়ি গিয়ে ছাদ থেকে ঠেলে ফেলে দেয়। প্রশ্ন করবেন না কার কমপ্লেনে গেল বাড়ি, কে ছিল কমপ্লেনার? কেউ কমপ্লেনার নেই। কোন ওয়ারেন্টের ভিত্তিতে গেল পুলিশ? কোনো ওয়ারেন্ট নেই। কেন গেল পুলিশ? ওসি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল? এসপি কেন জিজ্ঞেস করলো না? কেন কৌস্তব রায় রাতের বেলা সালেম খানের বাড়ি গেল দিদি পাঠিয়েছে বলে? তোমার সাথে তোমার দিদির পীড়িতের সম্পর্ক থাকতে পারে, সালেম খানের সঙ্গে তো তোমার পীড়িতের সম্পর্ক নাই। আরে দিদির ভরসা করো না, রাখির দিনে কেসটা গেলে চলে গেছে, এখন দিদিকে জেল যেতে হবে। আজকে প্রত্যেক দিন নতুন নতুন লোক প্রেস মিটে বসছে, মিউজিক্যাল চেয়ার, যার পিছনে ধা দিচ্ছে সেই ইডিট নোটিশ খাচ্ছে, চলে যাচ্ছে। আনিস খানকে এরা খুন করলো, আর যে ওসি খুন করলো তার শাস্তি হলো না। সে এখন আমতা থানার ওসি থেকে বাগনান থানার এসআই। তাহলে যে খুন করলো, আর ছাদ থেকে সিভিক গুলো নেমে বললো যে স্যার কাজ শেষ হয়ে গেছে, তাহলে কাজ শেষ করলে পুরস্কার পাওয়া যায়, তিরস্কার পাওয়া যায় না। তাহলে পুলিশ আনিসকে খুন করেছে কেন? আলিয়া ইউনিভার্সিটি জমি বিবাদের তৃণমূল যুক্ত। আনিসকে খুন করেছে কারণ আনিস এলাকার তৃণমূলের দাদাগিরির বিরুদ্ধে মাথা তুলেছে। আনিসকে খুন করেছে কারণ আনিস প্রতিবাদী চরিত্র। আনিসকে খুন করেছে কারণ আনিস ঢক দেখিয়েছে যে এখানে যা খুশি তাই করা যাবে না, এখানে আমরা যারা আছি, যারা সাদাকে সাদা কালোকে কালো দেখতে জানি, আমরা সাদাকে সাদা কালোকে কালোই বলতে পারি। তাহলে সরকার পুলিশ যদি খুন করে, তাহলে পুলিশ মন্ত্রীকে তো চার্জশিট দিতেই হবে। আর পুলিশ মন্ত্রী যদি মমতা ব্যানার্জি হয় সেটা তো ওর ব্যাপার, পুলিশ মন্ত্রী থেকে এখন রিজাইন করে দিতে পারেন, আমরা পরে ভেবে দেখব। কিন্তু যতদিন পুলিশ মন্ত্রী আছে, আনিস খানের খুনের শাস্তি চেয়ে একে চার্জশিট দিতে হবে। আর চার্জশিট দিতে গেলে লড়াইকে আরো জোর করতে হবে। কারণ যে ভঙ্গুর ভুল বিচার ব্যবস্থায় আমার দেশের অত্যাচারী একজন শাসকের বিরুদ্ধে আমি আমার দেশকে স্বাধীন করার জন্য যে ভুল বিচার ব্যবস্থায় ক্ষুদিরামের ফাঁসি দিয়েছিল, সেই একই ভুল বিচার এবং প্রশাসনিক ব্যবস্থাতে আনিসকেও ওরা খুন করেছে। তাই যদি ক্ষুদিরামকে আমরা শহীদ বলি, তার আত্মত্যাগের দিন, তার শহীদ দিবস যদি পালন করি, তাহলে আনিসের বাপকেও 222টা দিনের যে পুত্র শোকের যন্ত্রণা নিয়ে আছে, সেই 222টা দিনের শোক যন্ত্রণার বিরুদ্ধেও আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, আজকে এই আলোচনা সভাতে, এই স্বাধীনতা আন্দোলনে যারা স্বাধীনতা সংগ্রামী, তারা পরবর্তীকালে কোথায় কে কিভাবে আছে, সাভারকার কোথায় আছে,